কখনো কি ভেবে দেখেছেন শুধু একটা কার্টুন ইমেল করার জন্য কাউকে গ্রেফতার করা হতে পারে? অবিশ্বাস্য মনে হলেও ঠিক এটাই ঘটেছিল পশ্চিমবঙ্গে। আর এই ঘটনাই আমাদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কিছু খুব জরুরি প্রশ্ন তুলে দেয়। সময়টা ছিল ২০১২ সালের এপ্রিল মাস। একজন ইউনিভার্সিটির প্রফেসর তিনি একটা সাধারণ ইমেইল ফরওয়ার্ড করেন, কিন্তু তখন তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে এই সামান্য একটা ইমেইল তার জীবনের পরের ১১টা বছর কেমন ওলটপালট করে দেবে। তো কি ছিল সেই ইমেলে? ছিল এই ব্যঙ্গাত্মক কার্টুনটা। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা সোনার কেল্লার একটা দৃশ্যকে একটু পাল্টে, মানে ডিজিটালভাবে এডিট করে, তৎকালীন মুখ্যমন্ত্রীর দিকে ইঙ্গিত করা হয়েছিল। আর ব্যাস, এই কার্টুনের জন্যই অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র আর তার এক প্রতিবেশীকে সোজা অ্যারেস্ট করা হয় আর সারা রাত হাজতে আটকে রাখা হয়। ব্যাপারটা এখানেই থেমে থাকেনি। এরপর শুরু হয় এক লম্বা আইনি লড়াই। আর শুনলে অবাক হতে হয় যে এই লড়াইটা কতদিন ধরে চলেছিল। মানে ২০১২তে গ্রেফতার আর সব অভিযোগ থেকে মুক্তি পেতে পেতে সালটা হয়ে গেল ২০২৩, পাক্কা ১১টা বছর। তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠে, এই যে ঘটনাটা ঘটল, এটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা, মানে হঠাৎ করে ঘটে যাওয়া একটা ব্যাপার, নাকি এর পেছনে আরও বড় কোনো প্যাটার্ন লুকিয়ে আছে? আসলে অধ্যাপকের ঘটনাটাকে ঠিক বিচ্ছিন্ন বলা যায় না। পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা নিয়ে করা একটা রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে। সেখানে ২০২১ সালের নির্বাচন পরবর্তী হিংসা তদন্ত করার জন্য জাতীয় মানবাধিকার কমিশন বা এনএইচআরসির একটা কমিটি তৈরি হয়েছিল। আর তাদের পর্যবেক্ষণটা ছিল বেশ মারাত্মক। তারা বলছে রাজ্যে নাকি আইনের শাসনের বদলে শাসকের আইন চলছে। আচ্ছা, তাহলে দেখা যাক এই শাসকের আইনের ব্যাপারটা ঠিক কি। এই যে সংঘাতের বিন্যাস, এটা আসলে কোন কোন ক্ষেত্রে দেখা যায়? চলুন একটু গভীরে যাওয়া যাক। কারণ অধ্যাপকের মামলাটা আসলে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ আর সাংবিধানিক নিয়মকানুনের মধ্যে যে একটা বড় সংঘাত চলছে তারই একটা উদাহরণ। ওই রিপোর্টটা বলছে এই সংঘাতের অনেকগুলো দিক আছে। যেমন ধরুন, রাজ্য আর কেন্দ্রীয় এজেন্সিগুলোর মধ্যে প্রায়ই সংঘাত লাগছে। আবার স্থানীয় নির্বাচন আসলেই বারবার হিংসার ঘটনা ঘটছে। অনেক সময় রাজ্যের দেওয়া আদেশের বিরুদ্ধে হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। এমনকি বিভিন্ন ধর্মীয় মিছিল বা প্রথা নিয়েও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হচ্ছে। এই সংঘাতের একটা খুব স্পষ্ট উদাহরণ দেখা গেছিল ২০১৭ সালে। দুর্গাপূজার বিসর্জন নিয়ে রাজ্য সরকার একটা নির্দেশ দেয়। তারা বলে যে আইন শৃঙ্খলার সমস্যার কথা মাথায় রেখে একটা নির্দিষ্ট দিনে প্রতিমা বিসর্জন দেয়া যাবে না। কিন্তু কলকাতা হাইকোর্ট সে আদেশটা পুরোপুরি খারিজ করে দেয়। কোর্ট সাফ জানিয়ে দেয় যে শুধু একটা আশঙ্কার উপর ভিত্তি করে সরকার মানুষের ধর্মীয় স্বাধীনতার উপর এমন বিধিনিষেধ চাপাতে পারে না। শুধু তাই নয়, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও কিন্তু গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে। যেমন ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের কথাই ধরা যাক। মোট আসন ছিল প্রায় ৫৮,৬৯২টা। তার মধ্যে ২০,১৫৯টা, মানে প্রায় ১/৩ বেশি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। অভিযোগ ওঠে যে ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে বিরোধীদের দাঁড়াতে দেওয়া হয়নি। নির্বাচনকে কেন্দ্র করে এই যে লাগাতার হিংসা, এর ফলে দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট পর্যন্ত তীব্র প্রতিক্রিয়া জানায়। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাদের একটা পর্যবেক্ষণ ছিল খুব গুরুত্বপূর্ণ। নির্বাচন করানো মানে হিংসার লাইসেন্স দেওয়া নয়। তো এই যে এত বড় বড় সংঘাতের কথা আমরা আলোচনা করলাম, এর একটা মানবিক দিকও আছে। একজন সাধারণ মানুষের জীবনে এর কি প্রভাব পড়তে পারে সেটা বোঝার জন্য চলুন আবার অধ্যাপক মহাপাত্রের সেই ১১ বছরের লড়াইয়ের গল্পে ফেরা যাক। ১১, হ্যাঁ, ঠিক ১১টা বছর লেগেছিল ওনার নিজের নামটা সব অভিযোগ থেকে পরিষ্কার করতে। ভাবা যায়? ওনার এই ন্যায় বিচারের রাস্তাটা কিন্তু মোটেও সহজ ছিল না। প্রথমে তো ওনাকে ফৌজদারি আর আইটি অ্যাক্টের একাধিক ধারায় গ্রেফতার করা হয়। এরপর রাজ্যের মানবাধিকার কমিশন তদন্ত করে বলে যে এই গ্রেফতারটা অন্যায় ছিল এবং ক্ষতিপূরণ দেওয়া উচিত। সেই অনুযায়ী কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে ক্ষতিপূরণের নির্দেশও দেয়। আর সবশেষে প্রায় ১ দশক ধরে মামলা চলার পর তিনি সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস পান। কিন্তু এত কিছুর পরেও যখন সব শেষ হল, তখন অধ্যাপক নিজে এই পুরো অভিজ্ঞতাটাকে কিভাবে দেখছেন? ওনার কথায় এটা আসলে ছিল ভিন্ন মতকে দমন করার জন্য রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার, এক কথায় একটা দীর্ঘস্থায়ী হয়রানি। তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? স্বাধীনতার আসল মূল্যটা ঠিক কোথায়? এটাই আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই পুরো ব্যাপারটা থেকে কয়েকটা জিনিস খুব পরিষ্কার। প্রথমত, মত প্রকাশের স্বাধীনতা, অর্থাৎ ব্যঙ্গ বা রাজনৈতিক সমালোচনা করলে তার ফল কতটা মারাত্মক হতে পারে। দ্বিতীয়ত, রাষ্ট্রীয় ক্ষমতা।
আইন প্রয়োগকারী সংস্থাকে কিভাবে ভিন্নমত দমনের জন্য ব্যবহার করা যেতে পারে এটাও একটা বড় প্রশ্ন। আর সবশেষে হল বিচার বিভাগীয় প্রতিকার। আদালত যে একটা রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে তা ঠিক, কিন্তু এটাও সত্যি যে ন্যায় বিচার পেতে অনেকটা সময় লেগে যায় আর পথটা খুব কঠিন। শেষ পর্যন্ত অধ্যাপকের এই 11 বছরের লড়াই আমাদের সবার সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। একটা গণতান্ত্রিক সমাজে আমাদের মত প্রকাশের অধিকারের সীমা ঠিক কতটা, আর সেই অধিকারকে রক্ষা করার জন্য যে লড়াই, তার আসল মূল্যটা কী?